নমস্কার সমস্ত দর্শক বৃন্দকে। শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যায় আমরা আলোচনায় এসেছি। আলোচনার বিষয় খুবই প্রাসঙ্গিক। আলোচনায় যিনি রয়েছেন আমাদের সাথে তিনি হচ্ছেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা কৃষাণু মিত্র। কৃষাণুদা, আপনাকে স্বাগত জানাই প্রথম খাস বাংলা। নমস্কার। যে বিষয় নিয়ে আজকে আলোচনার অবতারণা, সে বিষয়টা হচ্ছে খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। রিসেন্ট পাস্টে আপনার শ্যামনগরের একটি জনসভায় আপনি বক্তব্য রেখেছিলেন যে সেখানে পশ্চিমবঙ্গে একটি গ্রুপ অপারেটেড, যেটা বিজেপি সমর্থক একটা গ্রুপ, যেটা হচ্ছে এনআরআইজ ফর বেঙ্গল বলে একটি গ্রুপ, যে গ্রুপটি অপারেটেড। এই গ্রুপে আপনি অভিযোগ করেছেন যে এনআরআইজ ফর বেঙ্গল গ্রুপের মধ্যে অনেক ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া রয়েছে। আমি প্রথমে দর্শক বিন্দু যারা রয়েছেন তাদের কাছে কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, তারপর এই বিষয়টাতে কিষাণুদের কাছে আমি আসি। আমাদের এখানে ভারতীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা, তাতে ভারতের সিটিজেনশিপ হয়ে থাকে। যেমন আমি, এখানে রয়েছেন স্পিকার কৃষাণুদা, কৃষাণু মিত্র, তিনিও যেমন ভারতের সিটিজেন্স। আরেকটা হতে পারে এনআরআইজ। এনআরআইজ কারা? এনআরআইজ হচ্ছেন সেই সমস্ত নাগরিক যারা ভারতের ভোটার, অথচ বিদেশে কোনো কর্মসূত্রে আছেন বা থাকেন বা সেখানে ওয়ার্কিং ভিসাতে থাকেন, তারা এনআরআইজ বেসিক্যালি। আরেকটা সেকশন, যেটাকে বর্তমান সরকার ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া বলেছে, বা তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়ার কথা বলেছে। কি ফ্যাসিলিটি? বিভিন্ন ইমিগ্রেশন থেকে শুরু করে ভেরিফিকেশন, এই সময় অনেক ক্ষেত্রে ছাড় বা এইসব বিষয়গুলো, যারা ওসিআই কার্ড থাকবে তারা ফ্যাসিলিটিস গুলো পেয়ে থাকে। ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া মানে হচ্ছে সেই সমস্ত সিটিজেন যারা বেসিক্যালি বিদেশি সিটিজেন্স, মানে বিদেশের নাগরিক, তারা ভারতের নাগরিক না, কিন্তু যাদের পূর্বসূত্রে কোনো না কোনো যোগাযোগ ছিল ভারতের সাথে, মানে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক, তারা হচ্ছেন ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। যেমন আমাদের রয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী একসময় ছিলেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তিনি মরিশাসের নাগরিক। তো তিনি যদি ওসিআই কার্ডের জন্য অ্যাপ্লাই করেন ফর এন এক্সাম্পল, তিনি ওসিআই কার্ড পাবেন, তিনি ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া হবেন। এটা দর্শক বিন্দুদের জন্য এই ক্লারিফিকেশনটা আমি করলাম। এরপর আমি কৃষাণুদার কাছে আসছি। কৃষাণুদা, আপনি যে গুরুতর অভিযোগটা এনেছেন যে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কিছু মানুষজন রয়েছেন এনআরআইজ ফর বেঙ্গল বলে গ্রুপে, যে গ্রুপটি বেসিক্যালি বিজেপি সমর্থক একটি গ্রুপ, এবং আপনি এটা অভিযোগ করেছেন যে বিদেশি শক্তি বা বিদেশি যে সমস্ত সিটিজেন, তারা ভারতের যে নির্বাচন ও বাংলার নির্বাচন তাতে টাকা দিচ্ছে বা সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, এই ধরনের অভিযোগ করেছেন আপনি। প্রথমে আপনাকে জানতে চাইছি এই ধরনের অভিযোগ আপনি কেন করলেন, বা এটার ভিত্তি বা দর্শকদেরকে যদি একটু বলেন। না, প্রথম কথা, আমি কোনো অভিযোগ করিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে সরকারকে এবং পার্টিকে তদন্ত করতে বলেছি। আমি বলেছি যে এরকম যদি হয়ে থাকে, এবং সেটা ভিত্তিটা এটাই হলো যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যেটা বিজেপি প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়েছিল। সেখানে এই নামটা দেখলাম, এই কি ওভারসিজ কি এনআরআই কি বলছিলে, সেই নামটা দেখলাম। এবং সেখানে বেশ কিছু লোক, তারা অনেক কিছু কথা বলছে এরকম, তারা কিন্তু ডাইরেক্ট হুমকি দিচ্ছেন। এবং তারা আহ, রাজনৈতিক আহ, প্রতিদ্বন্দ্বীদের বা রাজনৈতিক বিরোধীদের উম, রীতিমতো বদলার কথা বলছেন, মানে ওপেন প্ল্যাটফর্মে। এবং সেটা বিজেপির প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিওটা শেয়ার হচ্ছে। সেখানেই নামটা জানলাম। এই যে এই নামটা বলছে, আমি তো চিনিও না। আহ, আমি যখন বিজেপিতে ছিলাম এইগুলোকে জানতামও না, মানে এটা আগে হয়েছে পরে হয়েছে সেটাও জানি না। তো যাই হোক, এটা ওখানে। তো সেই ভিডিওতে যারা বক্তব্য রাখছিলেন, আহ, সেই 5-7 জন হয়তো হবে, সাইমালটেনিয়াসলি সবাই ওই 1 মিনিট করে হয়তো বলেছে। তো তো সেইখানে তাদের বক্তব্যের মধ্যে কিছু জনকে দেখে আমার সন্দেহ হলো যে তারা হয়তো ভারতীয় বা বাঙালি পদবীধারী, কিন্তু তারা ভারতের নাগরিক নন। তারা সিটিজেন, যে বস্তুটা নাগরিক, সেটা ভারতের নয়। তো তাদের ভারতের ভোটাধিকারও নেই, এবং প্রপোর্শনাটলি তাদের ভোটের সাথে যুক্ত বা রাজনীতির সাথে যুক্ত কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার অধিকার নেই। ভারতবর্ষের সংবিধান তাদেরকে সেই অধিকার দেয় না। এবং যে ওভারসিজ, তুমি কথাটা বলছো, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, ওসিআই। তো
আগে সম্ভবত ছিল ওটা পিআইও, পিআইও ইন্ডিয়ান ছিল, অরিজিন, হ্যাঁ, পার্সন পিপলস অফ অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিন অরিজিন। বা এরকম ধরনের, হ্যাঁ, হ্যাঁ। সেটা সম্ভবত চেঞ্জ হয়ে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া করা হয়েছে। এবং এখানে বলে রাখি যে ওভারসিজ সিটিজেন কথাটা হলেও ভারতের সংবিধান দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপের অধিকার দেয় না। তো ভারতবর্ষের কোনো ব্যক্তি এটা দাবি করতে পারেন না যে তারা একই সময়ে ভারতেরও নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিক। এটা হয় না, এটা সম্ভব নয়, ভারতের না, একটা সংবিধান ক্লারিফিকেশন দেয়নি। আপনাকে করি, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া মানে সিটিজেনটি যিনি রয়েছেন তিনি ওভারসিজেরই সিটিজেন, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, যেটা ইন্ডিয়ান অরিজিন আপনি কথা বললেন। সেটাই বলছি, সেটাই আমি তোমাকে বলছি যে, বা দর্শকদের সুবিধার্থে, যে যেহেতু সিটিজেন কথাটা আছে, কেউ যদি না পড়ে বা খোঁজ খবর না রেখে নিজের মূর্খামোর পরিচয় দেয় এবং ভাবে যেহেতু সিটিজেন আছে তার মানে তার অধিকার আছে সব নাগরিকের মতোই, বা আমিও সিটিজেন সেও সিটিজেন, তা নয়। ওসিআই তে বা ওভারসিজ সিটিজেন, আমি যদিও ওসিআই কথাটা কোথাও ব্যবহার করিনি, কারণ কি ওসিআইটাও একটা কার্ডের ভিত্তিতে দেওয়া হয়, ওসিআই এর জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। ভারতের নাগরিক যারা বিদেশে আছে বা ভারতীয় বংশভূত যারা বিদেশে আছেন, তারা সকলেই যে ওসিআই তা নয়। ওসিআইটা আবার হচ্ছে একটা ক্যাটেগরি, যেটার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, সেখানে তথ্য প্রমাণ দিতে হবে যে আপনি কিভাবে ভারতীয় ছিলেন, কবে কি পরিপ্রেক্ষিতে আপনি বিদেশের নাগরিকত্ব নিয়েছেন, বা বাই বার্থ যদি নিয়ে থাকেন আপনার বাবা মার পাস্ট হিস্ট্রি দিতে হবে। এরকম একটা ফুল ফর্ম আছে, না জেনে কথা বললে কি বলবো, যাই হোক। কৃষ্ণদা, তো আপনার কাছে একটা ক্লারিফিকেশন আমরা জানতে চাইছি, দর্শকরাও জানতে চাইছেন, যে স্বাভাবিকভাবে তাহলে আপনি এনআরআইস দের যে বাংলার রাজনীতিতে পার্টিসিপেশন সেটাকে না না সমর্থন আমি করছেন, কিন্তু না 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 ওভারসিজ আমি সিটিজেন্স আমি অফ ইন্ডিয়া যারা। না না, একটা কথা দেখুন, আমার প্রথম কথা হচ্ছে এটা একটা কর্মী সম্মেলনে আমি বক্তব্য রেখেছিলাম, এবং সেটা শামপুকুর কলকাতাতে হয়েছিল। শামপুকুর বিধানসভা আছেন যিনি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, ডক্টর শশী পাজা, উনার আমন্ত্রণে আমি শামপুকুর বিধানসভার এটাতে গেছিলাম, এবং সেখানে গেস্ট স্পিকার ছিলেন আমাদের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, উনি ছিলেন অধিবক্তা, অ্যাডভোকেট ছিলেন, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনিও ছিলেন, এবং আমিও ছিলাম। তো সেখানে যারা পার্টির সকল বিধায়ক, যিনি বিধায়িকা তিনি ছিলেন, সেখানে সকল কাউন্সিলররা ছিলেন, আমাদের উত্তর কলকাতার যিনি মাননীয় সাংসদ তিনি ছিলেন, আমাদের উত্তর কলকাতা অন্যতম খুবই জনপ্রিয় নেতা এবং যিনি কলকাতা কর্পোরেশনের লাস্ট যিনি ডেপুটি মেয়র ছিলেন, যে পরিচালন সমিতি আছে তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অতীন ঘোষ, উনিও ছিলেন। হ্যাঁ, এবং ফুল মানে টোটাল লিডারশিপ সেখানে ছিল। তো এরকম কিছু নয়, এখানে বিধান এই শামপুকুর বিধানসভার বেশ না কয়েক কৃষ্ণদা, হাজার আপনি যে কর্মীরাও ছিলেন। অভিযোগটা ওই জনসভায় যেটা না না, এনেছিলেন আপনি। আমি বলছি কৈলাস, আমার আজকে একটু শরীরটা খারাপ, আমি একটু তাড়াতাড়ি বলতে পারছি না। তো সেখানে কর্মীদের মাঝে আমার অনেক কথা বলেছিলাম, 15-20 মিনিটের 16 মিনিটের স্পিচ ছিল, পুরো স্পিচটাই আছে, সেটা যে কেউ দেখে নিতে পারে। সেখানে আমি শুধু এই একটা কথা বলিনি, এটা শেষে বলেছিলাম। এছাড়া আমি অনেক অভিযোগ, আমি বাঙালি হিন্দুদের, যেটা ত্রিপুরার কাঞ্চনপুর আনন্দবাজারের দুর্দশা, আসামে বাঙালি হিন্দুদের দুর্দশা, বছর দুয়েক আগে কানপুরের জনৈক বিজেপির বিধায়কের ছেলের হাতে যে ওখানকার বাঙালিদের 70 বছর পুরনো ঐতিহ্যবাহী দুর্গা মণ্ডপ সেটা ভেঙে ফেলা, সেটাও বলেছিলাম। তো অনেকগুলো কথা বলেছিলাম, তার মধ্যে এটা বলেছিলাম যেহেতু ভিডিওটা তার বোধহয় 2-4 দিন আগেই দেখেছিলাম আমি, কতদিন আগে এসেছিল আমি জানি না, এই ভিডিওটা এসেছিল, তুমি চাইলে ভিডিওটা তোমার দর্শকদের জন্য লিঙ্ক শেয়ার করে দিতে পারো, যে ভিডিওটার কথা আমি বলছি। তো সেখানে যারা বক্তব্য রাখছেন, বিজেপির হয়ে প্রচার করছেন বিদেশের মাটি থেকে, তাদের মধ্যে আমার যতদূর ধারণা তার মধ্যে বেশ কিছু জন ভারতীয় নাগরিক নন, এটাই ছিল আমার মূল বক্তব্য। এবং সেই বক্তব্যের মধ্যেই আমি বলেছিলাম যে যে কোনো ভারতীয়, সে রেসিডেন্ট হোক বা নন রেসিডেন্ট হোক, ভারতে বসবাসকারী হোক বিদেশে বসবাসকারী হোক, এনআরআই হোক, হ্যাঁ। হ্যাঁ মানে রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, হ্যাঁ, এনআরআই নন বুঝেছি। রেসিডেন্ট,
তো নন রেসিডেন্ট ইন্ডিয়ানসদেরও ভারতের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে ইলেকটোরাল পলিটিক্স, তাতে সম্পূর্ণভাবে যোগদান করা বা তার জন্য যা যা তাদের ইচ্ছা, তাদের পছন্দের রাজনৈতিক দলের পক্ষে, তাদের অন্য কোনো দলের বিপক্ষে, সেটা তাদের বলা করা, তার সম্পূর্ণ অধিকার আছে। আমার যতটা অধিকার আছে তাদেরও অতটাই অধিকার আছে। কিন্তু তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে যিনি ভারতের নাগরিক নন, কিন্তু হয়তো তিনি কখনো ভারতের নাগরিক ছিলেন বা ধর্মীয় দিক থেকে বা জাতিগত দিক থেকে তিনি আমাদের স্বজাতি, বাঙালি হতে পারেন, বাঙালি হিন্দু হতে পারেন, কিন্তু তিনি যদি ভারতের নাগরিক না হন, তার ভারতের নির্বাচনী প্রক্রিয়ায়, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোভাবে নাক গলাবার অধিকার নেই। এটা একদম বাস্তব কথা, এবং আপনি যে অভিযোগটা এনেছেন সেই অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। এখানে আমি উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের একজন অভিনেতা, তিনি ভুলবশত বাকি সেলিব্রিটিদের সাথে, অভিনেতা অভিনেত্রীদের সাথে একটা ক্যাম্পেইনে চলে গেছিলেন, যেহেতু জনৈক যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনিও একজন অভিনয় জগতের লোক, তো তার প্রচারে চলে গেছিলেন। তার যাওয়াটা উচিত হয়নি, অন্যায় হয়েছে। তার জন্য ভারতের যা আইন ব্যবস্থা আছে তার ভিত্তিতে তাকে ব্ল্যাকলিস্টেড করে তাকে তৎক্ষণাৎ বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম যাদবপুরে যিনি জনৈক বিজেপি প্রার্থী ছিলেন, তার হয়ে গ্রেট খালি প্রচার করতে এসেছিল, এবং যারা জানে না বা কম জানে বা মূর্খ এবং নিজের মূর্খামোটাকে তারা ঢাক পিটিয়ে সব জায়গায় প্রচার করতে চান, তারা করতেই পারেন। কেন কি, মূর্খদের সাথে যেরকম আমাদের বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তো মূর্খদের সাথে থাকলে ওই মূর্খামিটাই আপনি রপ্ত করতে পারেন। তো সেখানে যারা জানে না যে ওসিআই বলে যা বস্তু আছে, সেটা তারা হয়তো জানে না, খায় না, মাথায় দেয়। তো যাই হোক, বলে রাখি, সেটা কোনো ভারতের নাগরিকত্ব দেয় না। চাইলে আপনারা ভারত সরকারের যেটা অধিকৃত ওয়েবসাইট আছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর, সেটাতে গিয়ে দেখে নিতে পারেন। কোনো আইন বিশেষজ্ঞ যদি থাকে তার থেকে জেনে নিতে পারেন। আর যদি এগুলো কিছু না করবেন, তাহলে মূর্খের মতো রাজনীতি করতে পারেন, ভালোই হবে। আমাদের কিছু এন্টারটেনমেন্ট হবে। এখন কোভিড এর বাজারে এন্টারটেনমেন্ট কমে গেছে, তো এই মূর্খদের দেখে দেখে আমরা একটু বিনোদন পাবো। তো এই ব্যাপারটাতে যদি কোনো বিদেশি নাগরিককে আপনি ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করেন, সেটাও অপরাধ। যদি কোনো বিদেশি নাগরিকের সাহায্য নেওয়া হয় ভারতের নির্বাচনকে প্রভাবিত করার জন্য, সেটাও অপরাধ। এবং এরকম ব্যক্তিরা যদি আমি দেখি কোনো দলের নেতৃত্বের সাথে মিটিং করছেন, তাদের সাথে ওয়েবিনার করছেন, তাদের সাথে মিটিং করছেন, বিভিন্ন নির্বাচন সংক্রান্ত কমিটিতে, সাব কমিটিতে তারা তাদের যোগদান দিচ্ছেন, পুরোটাই বেআইনি। এবং এই বেআইনির একটা সন্দেহ আমার হয়েছে। তার কারণ হচ্ছে যে আমি যেই ভিডিওটা দেখেছি বা কিছু কিছু ভিডিওর আমি খবরও পেয়েছি, কয়েকটাই ভিডিও দেখেছি, যেহেতু মিডিয়াতেও অ্যাভেলেবেল আছে। তোমার মনে থাকবে যে জনৈক যিনি প্রাক্তন মেঘালয়ের যিনি রাজ্যপাল ছিলেন, রাজ্য বিজেপির অন্যতম প্রধান নেতা, যদিও তার পার্টি এখন তাকে নেতা মানে কিনা আমি জানি না, শ্রদ্ধেয় তথাগতদা, উনিও একটা জায়গায় বক্তব্য রেখে বলেছিলেন যে তার পার্টি নাকি ভালোভাবে চলছে না, তিনি নাকি, ওনার পশ্চিমবাংলার পার্টি নাকি ঠিকভাবে চলছে না, এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই গরুর দুধে সোনা আছে এইসব বলাকে উনিও সমর্থন করেননি, এবং তার প্রকৃত তার বিরোধিতা করেছিলেন। সেই একটা ভিডিও আমরা দেখেছিলাম। সেটাও কোনো একটা এনআরআই কমিউনিটিরই ওয়েবিনার ছিল। কেন সেই ওয়েবিনারে বেশ কিছু সাংবাদিকও আমন্ত্রণ ছিলেন কলকাতায়। তো তারাও এই পুরো ব্যাপারটা দেখেছেন, তাদেরকে হয়তো সেই টাসওয়ার্ড শেয়ার করে হয়েছিল, তাই জন্যই তারা দেখতে পাবেন। কেন ওয়েবিনার গুলোতে পাসওয়ার্ড ছাড়া তো কেউ দেখতে পারে না, তো তারা দেখেছেন। তো এখন এই পুরো ব্যাপারটার মধ্যে যদি বেআইনি কিছু থাকে, তো তার তদন্ত হওয়া উচিত, এবং সেটাই আমি আমার পার্টিকে এবং আমার মানে আপনি মুখ্যমন্ত্রীর কাছে একটা ইনভেস্টিগেশন দাবি করছেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে, যে সেখানে আদৌ কোনো ওভারসিজ সিটিজেন এবং তাদের ফান্ডিং কোনো ইনভলভ আছে কিনা বাংলার রাজনীতি। 100 বার
যদি কিন্তু ফিরদৌস দাদা এসে আপনাকে থাকে একটা বিষয় বলে রাখি, আমাদের আপনাকে কতগুলো কর্তব্য, বিষয় বলি আপনাকে অন্যায় কৃষাণ স্বীকার দা। করাটাও আমাদের কর্তব্য। কিন্তু অন্য কোনো পার্টিও যদি বিদেশিদের সাহায্য নিচ্ছে, তারও তদন্ত হওয়া উচিত এবং কিন্তু অবশ্যই একটা প্রকৃত দোষীদের বিরাট বড় শাস্তি হওয়া অপরাধ উচিত। যদি ওভারসিজ সিটিজেন্স ভারতের নির্বাচন প্রক্রিয়ায় নাক গলাচ্ছে, এটা অবশ্যই একটা অফেন্স বিরাট বড়। কারণ তারা এনআরআইস না, তারা ওভারসিজ সিটিজেন্স। এনআরআইস এবং ওভারসিজ সিটিজেন্সের মধ্যে একটা পার্থক্য আছে, এটা দর্শকরাও জানা উচিত বা জানা দরকার আজকের দিনে। আপনার কাছে আরো কতগুলো বিষয় দর্শকরাও জানতে চাইছেন, যে রিসেন্টলি আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি একটা বিরাট বড় অংশে আলোড়ন পড়েছে। দিল্লিতে একজন বিজেপির নেতা, তার নাম হচ্ছে কপিল মিশ্র, তিনিও ব্যাপারটাকে, আপনার যে বক্তব্য সেটাকে বিরোধিতা করে তিনিও কিছু বক্তব্য রেখেছেন। এবং রাজ্য বিজেপির মহিলা মোর্চার একজন রাজ্য নেত্রী, তিনি আপনাকে কটাক্ষ করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং তিনি এই জিনিসটা দাবি করেছেন যে আপনি নাকি কোনো এনআরআইস বা কাউকে ব্যক্তিগতভাবে ফোনে হুমকি দিয়েছেন যে তিনি এয়ারপোর্টে এলে আপনি আক্রমণ করবেন ইত্যাদি এরকম ধরনের। তিনি লাইভ ভিডিওতে এটা বলেছেন, আপনি দেখেছেন কিনা জানি না, দর্শকরা দেখেছেন হয়তো না, মেবি। আমি দেখিনি। তো আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমি আদৌ কি দেখিনি। এরকম কোনো ঘটনা ঘটেছে? কি উত্তর দেবো এটা? যাকে যাকে যার কাছে ফোনটা গেছিল তার কাছে আশা করি সব তথ্য প্রমাণ আছে, তিনি প্রমাণ সহকারে সেটা ঠিক জায়গায় জানাবেন। অভিযোগ ভুক্তভোগী অভিযোগ করেছে, সেটা একটা ব্যাপার। যদি কেউ ভুক্তভোগী না হয়ে অভিযোগ করে থাকেন, সেটা তার না ব্যাপার। কৃষ্ণদা, একটা ছোট বিষয়, দর্শকরা আপনাকে দীর্ঘদিন রাজনীতি দেখেছে, দীর্ঘদিন আপনাকে বিজেপিতেও দেখেছে এর আগে, কারণ বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ ছিলেন আপনি। তো দর্শকদের একটা বিরাট বড় আগ্রহ যে আপনি আপনার যে শৈশব বয়স থেকে কৈশোরে এলেন বা তারপর রাজনীতিতে পদার্পণ করেছেন, আপনি বেসিক্যালি কোন কোন রাজনৈতিক দলে ছিলেন, মানুষ জানতে চাইছে। যদিও মানুষ জানে, তবু আরেকবার যদি দর্শকদের মানে খাতিরে সেটা বলেন আপনি। যে যা বলছে বলতে দাও, আমি আমি এই যে আমি এর উত্তরও দেওয়ার না যার কারণ যেটা অভিযোগ আছে, আমি কারণ কোনো কিছু কৃষাণুদা লুকিয়ে আপনার থাকি? বিরুদ্ধে, শোনো শোনো, না না আরে কৃষাণুদা বাবা, একজন রাজ্য, না না, না না শুনুন শুনুন, দেখো আমি, একজন শোনো, রাজ্য দেখো নেত্রী তুমি এটা কাকে অভিযোগ রাজ্য করেছেন নেতা যে আপনি, বলছো? আমি, শোনো, আমি সবাইকে রাজ্য নেতা ক্রেডেন্সিয়াল দিতে রাজি নই। কে না তার রাজ্য অভিযোগটা নেতাকে শুনুন, অভিযোগটা পুরোপুরি হচ্ছে এটা আপনি একটা তার সময় পার্টি। সিপিএম এবং শোনো, কংগ্রেসও ছিলেন। ওকে সে অভিযোগ করতে দাও, তার প্রমাণ দিক, প্রমাণ দিক। না আমি তাহলে তাহলে পার্টির কি, কি অফিসিয়াল, সে নেত্রীর বিরুদ্ধে আপনি ডিফেমেশন চার্জেস আনবেন? সেটা যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আনবো, সেটা আমার পার্টি ঠিক করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পার্টির অফিসিয়াল স্পোক্স পার্সন কিংবা কোনো বোনাফাইড নেতা, স্বীকৃত নেতৃত্ব, তারা যদি অভিযোগ করে, তাহলে আমি তার জবাব দিতে প্রস্তুত এবং জবাব দেওয়ার কথা তখন ভাববো। কে এলি তেলি এরা গেরা নাথু খেরা তারা গিয়ে কি বললো কি করলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা। অবশ্যই কৃষাণুদা, আপনি যে অভিযোগগুলো এনেছেন, যে ওভারসিজ সিটিজেনের যে বিষয়টা, এটা একটা অত্যন্ত তারাই গুরুতর বিষয়। এনেছে, ভিডিও আমি রিলিজ করিনি, ভিডিও তারাই রিলিজ করেছেন, হুমকি তারাই দিয়েছেন। রাজ্যের বিজেপির বিরোধী রাজনৈতিক কর্মীদের বদলা নেওয়া হবে, তারাই সেই ঢাক পিটিয়ে সেই সব ভিডিওতে বলেছেন। এবং তারা সেখানে নিজের নিচের নামও তাদের দেওয়া ছিল, এবং তারা কোথায় অবস্থিত আজকের দিনে, বিদেশ কোন বিদেশের কোন মাটিতে, সেটাও সেখানে লেখা ছিল। তো ভালো, আমরা তো তথ্য প্রমাণ পেলাম, যতদূর জানি এর তদন্ত হয়তো হচ্ছে। কিন্তু তারা তো ঢাক পিটিয়ে নিজেরাই বলেছেন, আমি তো কিছু বলিনি। রাজ্যের নির্বাচন আমি কমিশন, বলেছি যা কেন্দ্রীয় যা নির্বাচন ওনারা কমিশন, বলেছেন তার তদন্ত হওয়া উচিত। তাতে যদি কোনো বিদেশি অবশ্যই থাকে, তারা আমরাও তদন্ত করে বলুক আমরাও যে না, এর চ্যানেলের মধ্যে পক্ষ কোনো থেকে, বিদেশি নেই, সবাই ভারতীয় ছিল। আমরাও সেটা তদন্ত দাবি করছি। কারণ ওভারসিজ সিটিজেন যদি কেউ ইনভলভ থাকে ভারতের রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে, এটা খুবই চিন্তার বিষয়। এনআরআইস যারা, তারা অবশ্যই ইনভলভ থাকতে পারে, তাদের অধিকার আছে ভারতের মাটিতে বাংলার মাটিতে রাজনীতি করার, রাজনীতিতে ইনভলভ থাকার। কারণ দে আর সিটিজেন্স অফ ইন্ডিয়া, সিটিজেন্স অফ বেঙ্গল, তারা বাংলার নাগরিক, তার ভারতেরও নাগরিক। কিন্তু যদি ওভারসিজ সিটিজেন এই ধরনের ফান্ডিং বা এই ধরনের কোনো প্রভাবিত করার অভিযোগ আসছে, এটা অবশ্যই একটা খুবই চিন্তার বিষয়। কারণ এই ধরনের অভিযোগ কোনো দেশে এটা মান্যতা করা হয় না। রিসেন্টলি আপনি দেখেছেন আমেরিকার প্রেসিডেন্সিয়াল না, ইলেকশনেও এখানে একটা ডোনাল্ড জিনিস ট্রাম্প বলে অভিযোগ রাখি, করেছেন যে সেখানে রাশিয়ার ভারতে, না না, আমি বলে রাখি যে ভারতের নাগরিকত্ব কিন্তু রেসিপ্রোকাল সিটিজেন্স রাইটস দেয়। রেসিপ্রোকাল সিটিজেন্স রাইট হচ্ছে মানে আমার দেশের লোক অন্য দেশে গিয়ে যতটা রাইটস বা প্রিভিলেজেস এনজয় করবে, সেই পার্টিকুলার দেশের কোনো
নাগরিক যদি আমাদের দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তো সে সেই অতটাই রাইটস এন্ড প্রিভিলেজেস এনজয় করবে। এটি রেসিপ্রোকাল, মানে কোনো ইটালির নাগরিক বা কোনো জাপানের নাগরিক বা কোনো মিডল ইস্ট কান্ট্রির নাগরিক, তারা অতটাই রাইটস এনজয় করবেন ভারতের নাগরিকত্ব নিয়ে যতটা কোনো ভারতীয় সেই সেই দেশে গিয়ে এনজয় করবে। দিস ইজ কল রেসিপ্রোকাল প্রিভিলেজেস এন্ড রাইটস। পড়াশোনা করলেই জানায়। আশা করি দর্শকরা অনেক বিষয় আপনার কাছ থেকে জানতে পেরেছে, কারণ দর্শকদের একটা বিরাট বড় অংশে এটা জানার ইচ্ছেও ছিল যে আপনি এই ধরনের যে অভিযোগ এনেছিলেন বা যেটা নিয়ে দিল্লিতে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতা নেত্রীরাও বক্তব্য রাখছেন, আপনার বিষয়গুলোকে কটাক্ষ করেছেন তারা। তো আমরা এটাও ডিমান্ড করি যে একটা নিট অ্যান্ড ক্লিন একটা তদন্ত হোক রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্যের যে না না, কেন্দ্র বিভিন্ন সরকার করুক না, আমি তো কেন্দ্র চাইবো সরকার কেন্দ্র অবশ্যই সরকারও তদন্ত করুক। আমার কারণ কি, যে কারা কারা আফটার অল ইনভলভ ইট আছে। ইনভলভস দি ফরেন মিনিস্ট্রি, তো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তো আমি তো চাইবো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও এর তদন্ত করুক, যে বিজেপি দলের নেতৃত্ব এবং সর্বোচ্চ নেতৃত্বে যারা আছেন, তারাও কি এসব বিদেশি নাগরিকদের সাথে ভারতের কোনো অঙ্গরাজ্যের, বিশেষ করে পশ্চিমবাংলা নির্বাচন নিয়ে কি তারা কোনো যোগসাযোগ করছেন, তাদের সাথে কি তারা নির্বাচন সংক্রান্ত কথা, কথোপকথন, আলোচনা, মিটিং এইসব কি তারা করছেন? এটা তদন্ত তো ভারত সরকারেরও করা উচিত, এটা মারাত্মক। না, আপনার আপনার বিরুদ্ধে আরেকজন অভিযোগ এনেছেন, যে তার বক্তব্য হচ্ছে যে আপনি আপনি দিলীপ ঘোষের সাথে আমেরিকা যাওয়ার সুযোগ পাননি সেই সময়, সেই জন্য আপনি নাকি ওভারসিজ সিটিজেনদেরকে আক্রমণ করছেন বা এনআরআইস দেখে আক্রমণ করছেন। না, তার বক্তব্য এটা মিডিয়াতে যাও, এটা আপনাকে জানানোর প্রয়োজন ছিল, কারণ এই ধরনের ঠিক আছে, বক্তব্য এসেছে। অভিযোগ করে যদি কেউ যাই হোক নেতা একটা, হতে পারে হবে, আর কি আছে। যাই হোক অনেকগুলো অভিযোগ যারা বিরোধী নেতাদের ছিল সেটাও আপনার সামনে রাখলাম আমরা আমাদের চ্যানেল তরফ থেকে। আপনার বক্তব্য দর্শকদের জানার দরকার ছিল, দর্শকরা অনুরোধ করেছিলেন এই ঘটনাগুলোতে প্রোগ্রাম করার জন্য, সেই জন্য আপনি আমাদেরকে সময় দিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই আমরা প্রত্যেকে একটা ইনভেস্টিগেশন চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা চাই যে কোন জায়গা থেকে ফান্ডিং আসছে, শুধু বিজেপি না, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যত দল আছে প্রত্যেকের কাছে বিদেশ থেকে বা ফান্ডিং বিদেশি এর নাগরিকদের স্বচ্ছতা কাছ থেকে থাকা ফান্ডিং উচিত, স্বচ্ছতা থাকা উচিত। সব ইলেকশন রকম কমিশন এটাকে সাপোর্ট করে, স্বচ্ছতা। অবশ্যই সাপোর্ট করে এটাকে। ইলেকট্রাল বন্ড যে সরকার বা যে দল চালু করেছে, আমরা তো চাইবো ইলেকট্রাল বন্ডেরও স্বচ্ছতা নিয়ে পূর্ণ তদন্ত হোক, যাতে কারোর মনে কোনো সন্দেহ অবকাশ না থাকে। অবশ্যই আমরা আপনাকে ধন্যবাদ জানাই আজকে সময় দেওয়ার জন্য, এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। সকলকে শুভরাত্রি। আজকে আলোচনায় থাকার জন্য সকলকে আরেকবার ধন্যবাদ।